17 দিনের জার্নি শেষ করে অক্লান্ত জার্নি। এই জার্নির কথা যখন আমার মনে হয় তখন পুরো পৃথিবীর আমার মাথার ওপর দিয়ে শুধু ঘুরে। আমি 17 দিন আমার আব্বাকে নিয়ে রাজশাহী মেডিকেলে যে কষ্ট করছি, যে পরীক্ষা দিছি, মানুষ অগ্নি পরীক্ষাও এরকমভাবে দেয় না যেটা আমি রাজশাহী মেডিকেলে 17 দিন দিছি। ওরা জানতো যে আব্বার প্লাটিলেট 0 হয়ে গেলে আব্বাকে বাঁচানো যাবে না, আব্বার ব্লাড কমে গেলে আব্বাকে বাঁচানো যাবে না। তো ওরা ওই পথটাই ধরে নিছিল যে আমার আব্বাকে কত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়। আমার আব্বাকে তারা মেরে ফেলছে। আমি চাইলে এখনও তাদের বিরুদ্ধে আমার আব্বাকে মেরে ফেলার, হত্যা করার, চিকিৎসা অবহেলা, মেডিকেলে নিয়ে যায় ফেলে দিয়ে চলে আসছিল, মেডিকেলে ভর্তি করায়া কোনো চিকিৎসা দিছে না। শত শত হাজার হাজার প্রমাণ আমার কাছে, আমার মায়ের কাছে থাকার পরেও আমরা কিছু করিনি এখন পর্যন্ত। আমরা শুধু চাইছি যে আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সমস্যার সমাধান করতে। তারা কোনোভাবেই সমস্যার সমাধান করেনি। আমি 17 দিনের অক্লান্ত জার্নি শেষ করে আমি আমার আব্বাকে নিয়ে বাড়িতে আসি। 2-3 দিনের মাথায় আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে যায়, আমাকে ছেড়ে চলে যায়, আমার মাকে ছেড়ে চলে যায়। আমি এখনও কারো কাছে আমার আব্বা হত্যার বিচার চাইনি। আমার আব্বাকে যে তারা চিকিৎসা অবহেলা দিয়ে হত্যা করছে, আমি টাকা পাঠানোর পরেও আমার আব্বাকে নিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছায় নাই। স্বার্থের জন্য, শুধু সম্পদের জন্য, একজনকে সম্পদ দেয়নি জন্য তার স্বামী তাকে মেডিকেল পর্যন্ত যাইতে দেয়নি, আর আরেকজন সম্পদ স্বার্থ নেওয়ার পরেও তাকে মেডিকেলে নিয়ে গিয়ে ফেলে রেখে চলে আসছে। আমি আমার আব্বার সম্মানার্থে, আমার মায়ের সম্মানার্থে, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে এতিম করে চলে গেছে, আমি ওদের জন্য এতিম হয়েছি। সব কিছুর পরেও আমি আমার ভাগ্য লেখা, ভাগ্য মানে নিয়ে আমি চুপ হয়ে গেছি। আমার আব্বা কেন অসুস্থ হলো, আমার আব্বাকে কেন তারা মারে ফেললো, কেন চিকিৎসা দিল না, কেন দায়িত্ব নেওয়ার নাম করে অবহেলা, কেন আমার আব্বাকে নিঃস্ব করে আমার আব্বার কাছ থেকে সব কিছু নিয়ে আমার আব্বাকে রাস্তার মধ্যে ছেড়ে দিছিল, কেন আমার আব্বাকে ঘরের মধ্যে আটকানো হয়েছিল, কেন আমার আব্বাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে আমি কারো কাছে মুখ খুলিনি। এখন পর্যন্ত শুধু আমি আমার আব্বার দেওয়া কথাগুলি রাখার জন্যে, আমার মা এখনও জীবিত আছে, আমি আর আমার মা চাইছিলাম যে সুষ্ঠুভাবে সেটা সমাধান করতে। আমার মাকে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, লটকাবে, খুন করবে, গুম করবে, চামড়া ছিলি ফেলবে। আমরা চাইলে আরও অনেক বড় কিছু করতে পারতাম। আমাদের কাছে কল রেকর্ড আছে, আমাদের কাছে প্রমাণ আছে, সব কিছু আছে, ভিডিও অডিও ফুটেজ আছে, সব কিছু আছে। তারপরে আমরা তাদের কিছু না করে ছেড়ে দিয়ে রাখছি। তাদেরকে শুধু আমরা আইনের আশ্রয় নিছি। আইন আমাদেরকে যতটুকু সাহায্য করে আমরা ততটুকু সন্তুষ্ট। কোর্টে কেস উঠছে, কেসের কোনো রায় হয়েছে না। ম্যাজিস্ট্রেটের সামনে তারা মুচলেখা দিয়ে এসছে যে তারা কখনো আর কোনো দিন এরকম কাজ করবে না। তারা 18 তারিখে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে 19 তারিখে সকালবেলা গ্রাম প্রধানের দিয়ে আমার মা আর আমাকে আবার হুমকি দিছে। তারপরেও আমি এখন পর্যন্ত কারোর কাছে গেছি না, কারোর কাছে কিছু বলছি না, শুধু কোর্টে ফোন দিয়ে জানাই রাখছি যে আমাদেরকে আবারও দ্বিতীয়বার আবারও হুমকি দেওয়া হয়েছে। থানায় জিডি করা হয়েছিল, জিডির ওয়ারেন্ট বের হয়েছে, তারা উকিল ধরে কোর্ট থেকে জামিন করে আসছে। তাতেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হইনি। তাদের শুধু আমি চাইছিলাম যে আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা তারা স্বীকার করুক আর তারা তাদের পথটা থেকে সরে দাঁড়াক। কিন্তু তারা তা না করে তারা একের পর এক আমার মা আর আমার বিরুদ্ধে যেগুলো করতেছে সেগুলো আসলে কোনোভাবেই আমার আর আমার মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর আজকে আবার একজনকে দিয়া টাকা পাঠাইছে, মায়ের
কি করবে, আমার মায়ের ভরণ পোষণ দিতে পারে না জন্যই তারা কোর্ট পর্যন্ত গেছে। আমার মা তাদের ভরণ পোষণ চায় না। আমার মা, আমি যতদিন জীবিত আছি ততদিন তাদের কাছ থেকে কেন না, আমার বাপের রেখে যাওয়া অনেক কিছু এখনও আছে যেগুলো দিয়ে আমার মা খুব সচ্ছলভাবে, স্বাচ্ছন্দ্য মোতাবেক আমার মা, আমার যদি আল্লাহ না করুক যদি হায়াতে বাঁচায় রাখে, আমার মা চলতে পারবে। আর আমার মায়ের জন্য আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি যথেষ্ট। তোদের কাছে আমার মাকে যাই হাত পাততে হবে না। আর আমার মায়ে খাওয়ানো পড়ানোর জন্য তোদের বাজার বাজার বলতে হবে না, মিটিং করতে হবে না, একটা জিনিস কিনে দেওয়া পুরা এলাকার মধ্যে। এখন পর্যন্ত তো 2 টাকা আমার আব্বার পিছনে পকেট থেকে খরচ করতে পারিসনি, এত হ্যাডাম তোদের। আর আমার মায়ের পিছনে তো খরচ করা দূরের কথা, আমার মায়েরটা নিয়ে যায় আরও খাস, খায় হজম করিস। আমার মা যেটা বিক্রি করতে দেয় সেখান থেকে টাকা মাইরে দিস, দিয়া হজম করে খাইয়ে, ওটা খাইয়ে বেঁচে আসিস। আর আমার মায়ের দায়িত্ব নিতে চাস তোরা, লোক পাঠাস, আবার লোক দিয়ে আজকে আমাকে হুমকি দিয়ে আসিস যে তোরা আমার নামে কেস করবি। তোরা যে উকিলেক দিয়ে কেস করবি না, ওই উকিল সহ তোদের না আইকালা বাঁশ ঢুকাই দিবে, বুঝছিস? তোদের ওই বাঁশঝাড়, পুরা বাঁশঝাড় দিতে চাইছিলাম, সেই বাঁশঝাড় তো তোদের হজম হচ্ছে না, বাঁশ আরও বেশি করে খাওয়ার জন্য এক বাঁশঝাড়ে হচ্ছে না। তো তোদের যদি এত হেডাম থাকে, কোর্ট কাছারি হাইকোর্ট সব জায়গায় জানা, তোদের তো আমি নিষেধ করছি না, তো মানুষ পাঠায় আমাদেরকে হুমকি দিস কেন? হুমকি দিস জন্যই তো কোর্ট পর্যন্ত গেছিস, ওয়ারেন্ট বের হয়েছে, জামিন ধরে আসছিস, আমাকে মুখ খুলতে বলিস এই অনলাইন জগতে। এখানে অনলাইন কি খুব ভালো জায়গা? এখানে কি তোদের কেউ চিনে? কেউ চিনে না। কিন্তু তোর চাচার আর তোদের ছবি সহ যখন আমি পোস্ট করব, আর তোর চাচা যেখানে থাকে না ওইখানেও আমি যাব, ওই পর্যন্ত আমি যাব। এমন কোনো জায়গা নাই যে তোরা আমাকে সেই জায়গাতে যাওয়া বন্ধ করতে পারবি। আমি শুধু যদি আমার নিঃশ্বাসটা চলে আর আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, আমার আব্বাকে রক্তাক্ত করা, আমার আব্বাকে ঘরের ভিতর আটকায় রাখা, আমার আব্বার সাথে যা যা অন্যায় তোরা করছিস, আমার মায়ের যা যাভাবে অপদস্থ করছিস, যত অভিনয় তোরা করছিস, তার প্রত্যেকটার প্রমাণ নিয়ে আমি হাজির হব। আর আমি তোদের সাথে লড়বো, আইন আইন যেভাবে আমাকে সাহায্য করে আমি সেভাবেই লড়বো। আমি তোদের মতো দুর্নীতির আশ্রয় নিব না, আমি তোদের মতো জোচ্চর না, তোদের মতো বেইমান না, নিমক হারাম না তোদের মতো, ঠিক আছে? আর আমাকে বলিস না যখন কোনো কিছু করে আমার সাথে পারে উঠিস নি,